দেশ থেকে আর জনগণের অর্থ পাচার হতে দেবে না বর্তমান সরকার। সেই টাকা থেকে ফ্যামিলি কার্ড সহ দেশের উন্নয়ন কাজে অর্থায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং উন্নয়ন ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সরকার প্রধান এসব কথা বলেছেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব পালনের ৪ মাস হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের নানা প্রান্তে গিয়ে প্রতিশ্রুত কর্মসূচির উদ্বোধন ও সভা সমাবেশ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি। পথে পথে তাকে স্বাগত জানান সিলেট ও মৌলভীবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আওতায় শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় যখন দেশে জনগণ যখন ফুঁসে ওঠে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় নাই। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। এ সময় তিনি জানান, জনবান্ধব বাজেট নিয়ে সমালোচনাকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। জনগণের অর্থ কেউ পাচার করতে চাইলে তা প্রতিহত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে। কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবার ধানের শীষকে বিজয়ী করেছে দেশের মানুষ। নুরনবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেটা যদি বিস্তারিত বলেন, এবং ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে নেতাকর্মীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? নুসরাত, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মৌলভীবাজার সফরে আসলেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা দেশে নারীদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবার, সেই ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে শ্রীমঙ্গলে আসেন। শ্রীমঙ্গলে এসে তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে এখানকার যে নারী শ্রমিকরা আছেন, নারী চা শ্রমিক, তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যেই সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একই সাথে আগামী 1 বছরের মধ্যে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং 40 লক্ষ কৃষককে কৃষি কার্ডের আওতায় আনা হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেই সমাবেশে যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় কিংবা এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা স্বাস্থ্য কার্ডের মতো
জনবান্ধব যে কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণের অশান্তি সৃষ্টি করতে চায় দেশে, তাদের বিরুদ্ধে সজাগ থাকবার আহ্বান তিনি জানিয়েছেন। ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার কথা বলেছেন এবং এই মুহূর্তে তিনি আজকের দিনের দ্বিতীয় যে কর্মসূচি সেটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘন্টা দেড়েক আগে এই উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এখানকার সাংগঠনিক সম্পাদক সিলেটের জিকে গাউস এবং সরকারের প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি বক্তব্য রেখেছেন। এখানকার সাধারণ মানুষ মৌলভীবাজারের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত দাবি দেওয়া প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করছেন, তার মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি তাদের প্রধানতম দাবি, এবং শমশেরনগর যে এয়ারপোর্টটি ছিল সেটি পুনরায় চালু করবার দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। পাশাপাশি সরকারি কলেজ, এই মৌলভীবাজারে একটি সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবার দাবি রয়েছে। এছাড়া শ্রীমঙ্গল থেকে ঢাকা একটি আলাদা এক্সপ্রেস ট্রেনের দাবি কিন্তু এখানকার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ডক্টর এজেএম জাহিদ হোসেন, তিনি বক্তব্য রাখছেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে, নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তবে আপনি জানেন যে ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি সরকারের, সেটি মূলত সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বারে বারে বলছেন নারীদের স্বাবলম্বী করবার জন্য এবং সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন এবং পর্যায়ক্রমে সারা দেশের নারীদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো এখনো পর্যন্ত আসলে এই মৌলভীবাজারের যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, এখনো পর্যন্ত তিনি কথা বলেননি। তিনি কথা বললে পরবর্তীতে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে কিংবা মৌলভীবাজার জেলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখলেন। তো নুসরাত, আসলে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রাস্তার দুপাশে অজস্র মানুষ তাকে বরণ করে নিয়েছেন। এখানকার মানুষ তাকে ভীষণভাবে দেখে উচ্ছ্বসিত হয়েছেন এবং এই মৌলভীবাজার কিন্তু সবগুলো আসলে বিগত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, ফলে বিএনপির জন্য একটা উর্বর ঘাঁটি। এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের খবরাখবর মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন। বরগুনার বিভিন্ন এলাকায় গত 17 দিনে 21 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, 21 জনের মৃত্যুর মধ্যে 3টি হত্যাকাণ্ড, 8টি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং 9টি আত্মহত্যা। প্রতিটি ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং আইনি তদন্ত কার্যক্রম চলছে। হত্যার ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। তবে এত ঘটনার পরও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার শিকার হয়ে 6 মাস বয়সী এক শিশুসহ 9 জন টানা প্রায় 72 ঘন্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখায় আটকে আছে। এলাকার লোকজন বলছেন, রোববার ভোর 6টার দিকে গয়টাপাড়া সীমান্ত পথে নারী শিশুসহ 6 জন এবং ইসলামারি সীমান্ত পথে আরও 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন তাদেরকে রুখে দেয়। এতে সীমান্তের 1060 নম্বর পিলারের কাছে আটকে যায় ওই 9 জন। বিজিবি 35 ব্যাটালিয়নের গয়টাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এলাকার লোকজন বলছেন, তারা আটকে পড়া লোকজনের কাছে কিছু খাবার এবং পানি পৌঁছে দিচ্ছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার শিকার হয়ে 6 মাস বয়সী এক শিশুসহ টানা 9 জন প্রায় 72 ঘন্টা ধরে আন্তর্জাতিক সীমান্ত শূন্য রেখে আটকে আছে। সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, যে 9 জন সীমান্ত রেখায় আটকে আছে তাদের বিষয়ে সবশেষ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বিজিবির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং গ্রামবাসী এই বিষয়ে কি বলছে, সব মিলিয়ে যদি বলেন। ধন্যবাদ।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম উপজেলার রৌমারী থানার শোলমারী ইউনিয়নের গয়রাকান্দা যে সীমান্ত সেই সীমান্ত এলাকায় গত 4 দিন আগে 14 তারিখ সকাল 6টায় এই সীমান্তে 2 শিশু সহ 9 জন মানুষকে এই সীমান্তে 6 জন এবং ইসলামারী সীমান্তে আরো 3 জনকে বিএসএফ পুশিং করে এবং সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা এই পুশিংকে ঠেকিয়ে দেয় এবং এই মানুষগুলো 6 মাসের এক শিশু সহ 6 সদস্যের একটি দল এই গয়রাকান্দা যে সীমান্ত শূন্য রেখা সেখানে অবস্থান নেয় এবং গত 4 দিন যাবৎ তারা অমানবিক একটি পরিবেশে মানে মানবতার একেবারে চরম মানবতার যেটা লঙ্ঘন সেই অবস্থায় তারা দিনাতিপাত করছেন। বাংলাদেশি জনগণ তাদের কিছু খাদ্য পানীয় এবং বস্ত্র দিয়ে সহায়তা করছে, কিন্তু খোলা আকাশের নিচে শূন্য রেখায় শুধুমাত্র একটু কাগজের ছাউনির নিচে 6 মাসের শিশু সহ এই পরিবারের অবস্থান অত্যন্ত অমানবিক। স্থানীয় মানুষরা যেটি বলছেন যে কোনোভাবেই একটি শিশু সহ 6 জন মানুষ এভাবে বেঁচে থাকতে পারে না। আজ দুপুর 2টা নাগাদ এই 6 মাসের শিশুর যে পিতা বেলাল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একজন চিকিৎসক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন চিকিৎসক যৌথভাবে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তারা কিছুক্ষণ পরে জানান যে বেলাল বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন। এই একজন অসুস্থ মানুষ এবং 5 জন অসহায় মানুষ একেবারে মানবতার জীবনযাপন করছে, এটি বাস্তবতার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। স্থানীয় মানুষরা যেটি বলছেন যে বিএসএফ অমানবিকভাবে এই 6 জন মানুষকে সীমান্ত থেকে এবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটি মানবতার চরম লঙ্ঘন এবং স্থানীয় মানুষদের দাবি বিএসএফ যেন এই 6 জন মানুষকে তাদের সীমান্তে আবারও ফিরে নেয় এবং তাদের চিকিৎসা সহ মানবিক যে দায়িত্ব সেটি যেন পালন করে এবং যদি তারা এই 6 জনকে বাংলাদেশে ফেরত দিতে চান, বাংলাদেশের নাগরিক যদি তারা হয়ে থাকেন, তাহলে আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এইভাবে সীমান্তবর্তী অঞ্চলে মানুষকে এইভাবে অমানবিক পরিবেশে ছেড়ে দেওয়ার যে ঘৃণ্য প্রচেষ্টা সেটির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানুষরা। নুসরাত, অনেক ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, আনসারি সুমন যুক্ত হয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে। ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার সেই অবস্থা উত্তরণে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সকাল 10টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে কিছু ত্রুটি পাওয়া গেছে, সেগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী 3 মাসের মধ্যে পরিপূর্ণ চালু এবং যন্ত্রপাতি সচল করার বিষয়ে প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছিল। রুগীদের অবস্থা কি, রুগী এবং বেডের প্রপোর্শনেট অ্যামাউন্ট কি, এগুলি দেখার জন্য আমরা সকল জায়গা ভ্রমণ করতেছি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনা মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনা মসজিদ স্থলবন্দর এবং ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। বুধবার দুপুরে নগরীর মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, অযৌক্তিকভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করায় আলু সংরক্ষণে অতিরিক্ত খরচ হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এদিকে সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।
গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেই ভাড়া আবার কোলেস্ট্রল মারি গেলে তাল ভাওনা করে 435 টাকা ভাড়া কাটতেছে। এখন আমাদের উপর জুলুম চাপাই দেওয়া হচ্ছে। একটা 60 কেজি 50 কেজির ভাড়া কোনোদিন 420 টাকা আছে কোথাও? সারা বিশ্বে কোথাও আছে? উৎপাদন খরচ আমাদের 15 টাকা, আমরা পাইতেছি 6 টাকা, আমাদের প্রতি কেজি 9 টাকা লস। তাহলে কত টাকা আমাদের কৃষকের লস হবে? বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীরে পায়রা রিসাইক্লিং প্ল্যান্টে টায়ার এবং রাবার পোড়ানোর দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পুরো এলাকা। বাসিন্দারা জানান, এরই মধ্যে শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্টের পাশাপাশি ফসলের ক্ষেতেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে টায়ার ও জুতার কারখানার অবশিষ্ট রাবার সংগ্রহ করা হয়। পরে এই কারখানায় এনে বিশালাকৃতির 3টি বয়লারে উপাদান পুড়িয়ে গ্রিন অয়েল, কার্বন এবং স্ক্র্যাপ তৈরি করা হয়। এলাকার লোকজন জানান, বাতাসে ভেসে আসা পোড়া দুর্গন্ধে পুরো এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এরই মধ্যে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টের পাশাপাশি ফসলের ক্ষেতেও বিরূপ প্রভাব পড়ছে। এর প্রতিবাদে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কাজ হয়নি। রাতের বেলা যখন জ্বালায় তখন বাতাস ছাড়ে, তখন দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ হয়, তখন ঘুমান যায় না দুর্গন্ধে। ফল এগুলো নষ্ট হয়ে যায়। কোনো কিছু দক্ষিণ দিকে বাতাস আসে, তখন স্কুলের দিকে আসে, এরকম টায়ার পোড়ার যে গন্ধ, সেইটা একটি মানে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করে। পায়রা রিসাইক্লিং প্ল্যান্টের স্কেল অপারেটর বলছেন, এখান থেকে কার্বন, স্ক্র্যাপ এবং গ্রিন অয়েল উৎপন্ন হয়, যা সড়ক নির্মাণের কাজ, ইট ভাটায় জ্বালানি ও রং তৈরিতে ব্যবহৃত হয়। টায়ার এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য জাতীয় যে রিসাইক্লিংয়ের মাধ্যমে এটা তৈরি হয়, এটা গ্রিন অয়েল বলে। এই গ্রিন অয়েলটা রোডের প্ল্যান্টে ব্যবহৃত হয় এবং কার্বন তৈরি হয়, স্ক্র্যাপ তৈরি হয়। তবে এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, প্ল্যান্টের বাতাস থেকে ক্ষতিকর ধূলিকণা, বিষাক্ত গ্যাস ও দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা হবে এমন শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয় কারখানা কর্তৃপক্ষ। এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ণিত অভিযোগ এলাকাবাসী মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বা প্রচণ্ড ধরনের দুর্গন্ধ, আমরা একে তার ছাড়পত্রের শর্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। তাও যদি না হয়, আমরা একে পরিবেশগত ছাড়পত্র বাতিল করে দেব। প্রতিদিন 7 থেকে 8 টন পুরনো টায়ার ও রাবার পোড়ানো হয় এই রিসাইক্লিং প্ল্যান্টে। বিধান সরকার, 71, বরিশাল। রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন গ্রাহকরা। বুধবার বেলা 12টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতি 1 উল্লাপাড়া অফিসের সামনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন এলাকার গ্রাহকরা অংশ নিয়ে জিএম নুরুল হুদার অপসারণ দাবি করেন। গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের আঙিনায় থাকা গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করা হয়েছে। এছাড়া তার ছত্রছায়ায় বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দ্রুত অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং জিএম নুরুল হুদাকে অপসারণের দাবি জানান গ্রাহকরা। এর আগে পিরোজপুর থাকাকালীন নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে সেখানকার গ্রাহকদের আন্দোলনের প্রেক্ষিতে নুরুল হুদাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বদলি করা হয়। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।